উনি সরজমিনে জায়গায় গিয়ে সেগুলো কালেকশন করেছেন এবং আমাদের কাছে সংগ্রহ করে যে আমাদের কাছে উপস্থাপন করেছেন, এটি অত্যন্ত বিস্ময়কর। অনেকেই আমরা লোক সংস্কৃতি নিয়ে লেখালেখি করেন, গবেষণা করেন, কিন্তু তারা জায়গায় গিয়ে সেই জিনিসটি করেন না। তো জায়গায় গিয়ে যিনি সংগ্রহ করেন তিনি হলেন একজন বিশিষ্ট। তাই আমি মনে করি তালুকদার সারোয়ার জাহানের যে বইটি অত্যন্ত মূল্যবান। লোকসাহিত্য চন্দ্রকুমার দের পর যে আরো সংগ্রহ করা যায়, অনেকেই করেছেন, কিন্তু আমরা দেখেছি সেগুলো চর্বিত চর্বণ হয়েছে। আর আপনারা জানেন যে একটি গ্রন্থ প্রকাশ করতে গেলে অনেক বিড়ম্বনা আছে। প্রেসে দিলে সেগুলো ভালোভাবে কারেকশন করে না, যেভাবে প্রচ্ছদ করার কথা সেভাবে করে না। লেখক যেগুলো গ্রাফিক্স করে সেগুলো তো লেখক করতে পারে না। তাই তাদের উপরই নির্ভর করতে হয়। আর যদি নিজস্বভাবে সেগুলো করানো হয় তাহলে একটি বইয়ের খরচ প্রায় লাখ টাকার উপরে চলে যায়। এগুলো লেখকদের দ্বারা সম্ভব নয়। এই যে মুদ্রণ প্রমোদ আমরা দেখি যে হয়, এর কারণ হচ্ছে যারা প্রকাশনী তারা সেভাবে কাজটি করেন না। যারা খুব বড় মাপের, যাদের ঢাকায় অবস্থান করেন, রাজধানীতে অবস্থান করেন, তাদের সুযোগ সুবিধা অনেক আছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী থেকে যারা সাহিত্য চর্চা করেন তাদের সেই সুযোগ সুবিধাটি নেই। আমি বলতে চেয়েছিলাম যে হঠাৎ তালুকদার সারোয়ার জাহান এই বইটি লিখবার আগে আমাকে পাণ্ডুলিপিটি দেখিয়েছেন। আমি তার উনি বললেন যে আপনি কিছু লিখে দেন। আমি এইসব প্রয়োজন বোধ করি না, কারণ একজন লেখক সেই তো সবচেয়ে বড় পরিচয়। আমার পরিচয়, আমি তার সম্পর্কে লিখলাম, সেটা আমি আলাদাভাবে একটা পত্রিকার জন্য সমালোচনা লিখতে পারি, কিন্তু লেখকের জায়গাটায় যে মুখবন্ধ আমি লিখলাম এটা ঠিক না। যেটা সাদত হাসান মান্টু তার জায়গায় বলে একটা লেখায় বলেছিলেন, এটা হাস্যকর ব্যাপার। কারণ লেখকই তো সব, যার বই তিনি একটা মুখবন্ধ লিখতে পারেন, তবু আমরা কিছু নামকরা মানুষ দিয়ে এগুলা করাতে চেষ্টা করি। যাকে এটা একটা ট্র্যাডিশনের বাইরেও আমরা যেতে পারি না, যারা যেতে পারে এটা ভালো। উনি যেখানে অবস্থান করেন সেই মোহনগঞ্জের সোনা গাগলাজোর, সেই গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল। সেই জায়গা থেকে উনি অনেক জিনিস সংগ্রহ করেছেন এবং নেত্রকোনারও অনেক জায়গার জিনিস সংগ্রহ করেছেন। আমি সঞ্চালন করতে যে কিছু কথা বলছি এই কারণে, যেহেতু এই বইটার সঙ্গে আমি কিছুটা জড়িত। প্রিন্টিং এর ব্যাপার তো দোষ লেখকের না, যে প্রকাশনীর আরো ঝরঝরে ছাপা উচিত ছিল। উনি সেটা প্রতিবাদও করেছেন যে ছাপাটা একটু খারাপ হয়েছে, ফটোগুলো স্পষ্ট হয় নাই। তো উনি, যিনি প্রকাশক,
তিনি এটার উত্তর দিয়েছেন যে এত অল্প পয়সায় ভালো ছাপা হয় না, আন্তরিকতা থাকলে সবই হয়। কারণ আমরা যখন কম্পিউটারে এই জায়গা থেকে একটি ঝকঝকে ছাপার কিছু বের করতে পারি, তাহলে সেইটা প্রিন্টিং যে প্রেসে যখন হয় সেই জায়গায় কেন সুন্দর হবে না? যাই হোক, এইগুলা হলো দায় সারা, অনেকটা কমার্শিয়াল ভাবে তারা করে। আর যে জিনিসগুলোর কথা বলতে চাচ্ছি, যে এই যে উনি ধারাবাহিকভাবে লিখেছেন, আমি খুব আশ্চর্য হয়েছি যে আগে জানতাম যে চিঠি দিয়ে ডাকাতি হয়। সেই তৎকালীন পাকিস্তান আমলে আমরা ছোট, সেই সময় এই এই অত্র অঞ্চলে সেই ডাকাতের একটা ভয় ছিল। রঘু ডাকাত নামে একজন ডাকাত, সে চিঠি দিয়ে ডাকাতি করত এবং উনার সংগ্রহে সেই চিঠিটাও ছিলেন, উনি কালেকশন করেছেন এবং এই চিঠিটা এই জায়গায় ছাপিয়ে দিয়েছেন। ডকুমেন্টারি একটা জিনিস করতে গেলে যেটা দরকার সেটা এই বইয়ে আছে, এবং তিনি প্রত্যেকটা জিনিসের জায়গায় গিয়ে এগুলার বর্ণনা আছে। সেই দিক থেকে বইটি অত্যন্ত সমৃদ্ধ। এবং আমরা দেখেছি যে সাহিত্য, লোক সাহিত্যের যে ভাণ্ডার অত্র অঞ্চলে দীনেশ বাবুর সংগ্রহ করার, চন্দ্রকুমারদেরকে দিয়ে সংগ্রহ করার পরেও যে আরো অনেক কিছু ছিল যেগুলো সময়ের আবর্তনে আর কিছু কালেকশন করতে পেরেছে, হয়তো আর কালেকশন করা যাবে না। এখন আমাদের সংগঠনের সভাপতি মহোদয় একটি কথা বলেছেন যে এই বইটি যে আরো সমৃদ্ধ করা, যে ছোট ছোট ভাবে যেগুলো করেছেন সেই একটি শেষ সংস্করণ, যে বড়ভাবে সেকেন্ড এডিশনটা যেন ওনার আরো বড় হয়, আরো আরো উনি পরিশ্রম করেন, তথ্যবহুল হয়, তাহলে এটার সার্থকতা আসবে। আর আমি এই সময় মনে করি যে আর লোক সাহিত্যের উপর আমরা কোনো উল্লেখযোগ্য কোনো পালা আমরা আর পাবো না। কারণ দীনেশবাবু ছিলেন অত্যন্ত সুশিক্ষায় শিক্ষিত, সুসাহিত্যিক, গবেষক। উনার হাতে ময়মনসিংহ গীতিকার সংগ্রহের পালাগুলো যাওয়ার পরে উনি যেভাবে সেটা সম্পাদনা করেছেন, যার ফলে বিশ্ব সাহিত্যে এই সম্পাদনাটাই এত গুরুত্ব। সংগ্রহ আমরা সবাই সংগ্রহ করতে পারি, কিন্তু সম্পাদনা করা এটা বড় কঠিন কাজ। উনি যেভাবে বিন্যাস করেছেন, ময়মনসিংহ গীতিকার যে এখানে আছে পূর্ববঙ্গ গীতিকা 2 খণ্ডে, এর এত সমৃদ্ধ কালেকশন আমাদের এই অত্র অঞ্চলকে যে ফুটিয়ে তুলেছেন, আমরা এটা গৌরব করতে পারি যে ময়মনসিংহ গীতিকা নিয়ে। যদিও ময়মনসিংহ গীতিকা, কিন্তু তার উল্লেখযোগ্য যে পালা, যে মানবিক দিকগুলো যে প্রস্ফুটিত হয়েছে, আমরা এই জায়গায় সেগুলো লক্ষ্য করতে পারি। যেমন মলুয়া যে পালাটি দেওয়ান জাহাঙ্গীরপুর দেওয়ানবাড়ির দেওয়ান জাহাঙ্গীর সাহেবের সঙ্গে মলুয়ার যে সম্পর্ক, সেটা চিত্রায়িত হয়েছে, যেগুলো বিশ্ব দরবারে নন্দিত হয়েছে।
আলোচনা অনেক দীর্ঘ করে ফেলেছি, যে একজন সঞ্চালক হিসাবে এতটুকু আলোচনা করা দরকার ছিল না। তবু এই কারণে করলাম যে বইটি যেহেতু আমি নিজে দেখেছি, তার একটা জায়গায় আমি লিখেছি এরকমভাবে যে ওনার কিছু কথা এটা আমাকে বললেন যিনি একটা কিছু লিখে দিতে। তা আমি সে সময় অল্প কথা একটা জিনিস লিখেছি, কিছু কথা বলেছিলাম, লিখেছিলাম, সেটা একটু পড়ছি। এ যেন মুক্তোর খোঁজে ঝিনুক কোরানো। ৮০-র দশকের মাঝামাঝি থেকেই এই নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা। লোকসাহিত্যিক তালুকদার সারোয়ার জাহান আরিফিন এক বহুমাত্রিক প্রতিভা। তিনি একধারে কবি, গীতিকার, গল্পকার, সর্বোপরি একজন লোক গবেষক ও সংগ্রাহক। এরই মধ্যে লোকসাহিত্য ও সংস্কৃতির গবেষণামূলক গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে। গ্রন্থ দুটি পাঠক সমাদৃত হয়েছে ব্যাপক। লেখক হঠাৎ তার তৃতীয় গ্রন্থ প্রকাশের আগ্রহ ব্যক্ত করায় আমি তাকে উৎসাহিত করলাম। মাসখানেক পর তিনি পাণ্ডুলিপি নিয়ে হাজির। আমি অবাক। কিছু লেখা পূর্বে পড়েছি, বাকি লেখাগুলো উনি পড়ে শোনালেন। আমি মুগ্ধ হয়ে শুনেছি। আর তিনি যখন এ সম্পর্কে এক কলম লিখে দিতে বললেন, তখন আর না করতে পারলাম না। এক ধরনের দায়বদ্ধতা এবং অনেকটা প্রবন্ধগুলোর প্রতি আকৃষ্ট হয়ে তিনি নেত্রকোনা জেলার অজপাড়াগাঁয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রামীণ লোকসাহিত্য ও সংস্কৃতির কিছু অজানা তথ্য এবং তত্ত্বে বইটিকে সমৃদ্ধ করেছেন। আমার ধারণা এই শ্রম সাধ্য গ্রন্থটি সর্বমহলে আদৃত হবে। আমি তাই সৃষ্টিশীল কর্মের ভূয়সী প্রশংসা করছি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে আমি আলোচনা করার জন্য আমাদের অধ্যাপক রুবেল মাহমুদকে অনুরোধ করব। তিনি আমাদের একজন